আসসালামু আলাইকুম। আজ আমরা নিষেক সম্বন্ধে পড়ব। এই নিষেক কি? নিষেক হলো পুংগেমেট বা শুক্রাণু এবং স্ত্রী গেমেট বা ডিম্বাণু এর মিলনকে আমরা নিষেক বলি। এই নিষেক ঘটে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। অর্থাৎ খুব সোজা কথায় বলতে গেলে পুং দেহ থেকে অর্থাৎ পুরুষ দেহ থেকে যে সেমিনিফেরাস টিবিউল থেকে শুক্রাণু উৎপন্ন হয় এবং ডিম্বাশয় থেকে যে ওভাম বা এগ বা ডিম্বাণু নিঃসৃত হয়, এটি যখন যৌন মিলনের সময় এই শুক্রাণু যখন যোনিতে গিয়ে সার্ভিক্সের উপরে যোনিতে গিয়ে নিক্ষেপ হয়, তার ফলে ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে শুক্রাণু গিয়ে যখন ওভামের সঙ্গে মিলন ঘটায়, এই প্রক্রিয়াকে আমরা বলি নিষেক। আর এই নিষেক এবং ভ্রূণ গঠন সংক্রান্ত জীববিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা বলি এমব্রায়োজেনি। আর শুধু ভ্রূণ সম্বন্ধে অধ্যয়নকে বলা হয় এমব্রায়োলজি। মনে থাকবে? এই নিষেক এবং ভ্রূণ গঠন সম্পর্কে আলোচনাকে বলা হয় জীববিদ্যার যে শাখায়, তাকে আমরা বলি এমব্রায়োজেনি। এরপরে আসবো আমরা জেস্টেশন পিরিয়ড, অর্থাৎ এই যে নিষেক সম্পন্ন হলো, নিষেক সম্পন্ন হওয়ার পরে 9 মাস 10 দিন জাইগোট বা ভ্রূণকে ধারণ করবে এবং সেটি প্রসবের আগে পর্যন্ত মাতৃ গর্ভে থাকবে। এই 9 মাস 10 দিন সময়কালকে বলা হয় গেস্টেশন বা অনেকে জেস্টেশন পিরিয়ডও বলে থাকে। এরপরে আসবো আমরা নিষেক পদ্ধতি। এই নিষেক পদ্ধতিকে আমরা প্রায় 7টা পয়েন্টে বলবো। প্রথমে আসবো জনন কোষ, অর্থাৎ এই যে সেমিনিফেরাস টিবিউল থেকে যে শুক্রাণু উৎপন্ন হলো আর ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু উৎপন্ন হলো সে সম্পর্কে আমরা অল্প বলবো। অর্থাৎ শুক্রাণুর গঠন সম্পর্কে আমরা বলবো। শুক্রাণু 4টি অংশ নিয়ে গঠিত: মস্তক, গ্রীবা, দেহ বা মধ্যাংশ আর হচ্ছে লেজ। এই শুক্রাণু তার একেবারে মাথায় একটা অ্যাক্রোজোম থাকে যা টুপির মতো দেখতে লাগে। আমরা আগে পড়েছি এই অ্যাক্রোজোমের ভিতরে থাকে হায়ালুরোনিডেজ উৎসেচক, আর থাকে প্রোটিওলাইটিক উৎসেচক, আর ডিম্বাণুর ক্ষেত্রে থাকে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আর এই যে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা নির্গত হয় এটা কিন্তু ডিম্বাণু নয়, এটাকে আমরা বলি গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট। এটাই নিষেকের পরে মিওসিস 2 বা মিউটিক ডিভিশনের মাধ্যমে এটা ডিম্বাণুতে পরিণত হয়। তারপরে তার মধ্যে নিষেক ঘটে। আর এই ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের বাইরে একটা তরল পদার্থপূর্ণ স্থান থাকে, তাকে আমরা বলি পেরিভাইটালাইন স্পেস। আর এই পেরিভাইটালাইন স্পেসের বাইরে একটা গ্লাইকোপ্রোটিনের স্তর থাকে, একে আমরা বলি, তোমরা জানো, জোনা পেলুসিডা। আর তারও বাইরে একেবারে অনিয়মিত কিছু কোষ ছড়ানো থাকে যাদেরকে আমরা বলি করোনা রেডিয়াটা। তাহলে এই হলো আমাদের জনন কোষ, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর অল্প কথায় আমরা বর্ণনা দেব। এরপরে আসবো আমরা শুক্রাণুর আগমন বা নিক্ষেপণ, অর্থাৎ যখন যৌন মিলন হয় বা কপুলেশনের সময় পুরুষ দেহ থেকে শুক্রাণু বা সিমেন বা বীর্য নির্গত হয় এবং সেটি যোনিপথে অর্থাৎ স্ত্রীলোকের দেহের সার্ভিক্সের কাছে যোনিতে নিক্ষেপিত হয়। এই স্বাভাবিক পুরুষের প্রতি মিলিলিটারে প্রায় আমরা জানি 20 থেকে
300 মিলিয়ন পর্যন্ত শুক্রাণু থাকে, কিন্তু এদের মধ্যে একটি মাত্র স্পার্ম ফার্টিলাইজেশন ঘটায়। অনলি ওয়ান স্পার্ম ক্যান ফার্টিলাইজেশন অকার। আর পুরুষদের ক্ষেত্রে এই 1 ml বীর্যে যদি 20 মিলিয়নের কম থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধ্যাত্ব প্রকৃতির হবে, অর্থাৎ স্টেরিলিটি হবে। সেক্ষেত্রে এই বীর্যের সংখ্যা কমে যাওয়াকে, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়াকে আমরা বলি অলিগোস্পার্মিয়া, অর্থাৎ ফিউ স্পার্ম আর প্রেজেন্ট ইন সিমেন। কেমন? এরপরে আসবো আমরা ক্যাপাসিটেশন। ক্যাপাসিটি মানে কি? ক্যাপাসিটি মানে ক্ষমতা, অর্থাৎ শুক্রাণুর মধ্যে সক্ষমতা এলো। সক্ষমতা যখনই আসবে তখনই সে মুভমেন্ট করতে পারবে। অর্থাৎ পুরুষ দেহ থেকে যখন গ্ল্যান্ডসের মধ্য দিয়ে যখন শুক্রাণু নির্গত হলো, সেই শুক্রাণু সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য প্রায় 5-6 ঘন্টা স্ত্রী জননাঙ্গে থাকে। এই 5-6 ঘন্টা থাকার সময় এদের মাথায় যে অ্যাক্রোজোম আছে শুক্রাণুর, এই অ্যাক্রোজোমটা শক্ত প্রকৃতির, অর্থাৎ এখানে গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরল জমে থাকে প্লাজমা পর্দার উপরে। আর এই ক্যাপাসিটেশনের সময় ডিম্বাণুর গাত্র থেকে এক ধরনের তরল নির্গত হয়, যা এই গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরলকে গলিয়ে দেয়, শুক্রাণুগুলিকে নিষিক্ত করার জন্য সক্রিয় করে তোলে। এই যে সক্রিয়তা হলো, একে আমরা বলি ক্যাপাসিটেশন। আর এই ক্যাপাসিটেশনের পরেই অ্যাক্রোজোম পর্দা ভেদ করে শুক্রাণুগুলো প্রবেশ করে, অর্থাৎ শুক্রাণুগুলোর মধ্যে সঞ্চালনের মাত্রাটা বৃদ্ধি পায়। আর এই জন্য পুরো প্রসেসটার জন্য, ক্যাপাসিটেশনের জন্য সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। এরপরে আসবো আমরা ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎ, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে সাক্ষাৎ হবে, মিলন ঘটবে। এটি ঘটে ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে, অর্থাৎ এই যে স্ত্রী জননাঙ্গে যখন শুক্রাণু পড়লো তার 5 মিনিটের মধ্যে জরায়ু ফ্যালোপিয়ান নালী সংকোচনের ফলে ফ্যালোপিয়ান নালীতে গিয়ে পৌঁছালো, ফ্যালোপিয়ান টিউবে গিয়ে পৌঁছালো, কিন্তু মিলন হলো না। তারপরে ক্যাপাসিটেশন পাওয়ারের পরে 5-6 ঘন্টা সময় কাটার পরে অ্যাম্পুলার দিকে আস্তে আস্তে এগিয়ে যায় শুক্রাণু। ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু 24 ঘন্টার মধ্যে যদি নিষিক্ত না হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়, এবং শুক্রাণুর প্রায় 72 ঘন্টা পর্যন্ত নিষিক্ত করার টাইম থাকে। এরপরে এই ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে গিয়ে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। এরপরে আমরা আসবো অ্যাক্রোজোম বিক্রিয়া। অ্যাক্রোজোম অর্থাৎ শুক্রাণুটা কিভাবে ডিম্বাণুর গাত্রে প্রবেশ করবে, এই বিক্রিয়া পথকে আমরা বলি অ্যাক্রোজোম বিক্রিয়া। অর্থাৎ শুক্রাণুর মস্তকে আমরা জানি যে অ্যাক্রোজোম আছে, এই অ্যাক্রোজোম যে 2 ধরনের উৎসেচক ধারণ করে তার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ আর হলো প্রোটিওলাইটিক উৎসেচক। এই হায়ালুরোনিডেজ উৎসেচক করোনা রেডিয়েটার যে কোষগুলো আছে ডিম্বাণুর বাইরে, যে আন্তঃকোষগুলো, সেগুলোকে গলিয়ে দেয়। এর ফলে জোনা পেলুসিডাতে শুক্রাণু গ্রাহক, যেটাকে আমরা জানি স্পার্ম রিসেপ্টার ZP3, সেটা থাকে। এই ZP3গুলোই অনেকগুলো স্পার্মকে অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে, আর অনেকগুলি শুক্রাণু এই জোনা পেলুসিডার গায়ে আটকে যায়। এর মধ্যে একটি শুক্রাণু অ্যাক্রোজোমের পর্দায় থাকে, সেখান থেকে তার প্রোটিওলাইটিক উৎসেচক, তার নাম হচ্ছে অ্যাক্রোসিন, এটার সাহায্যে জোনা পেলুসিডার মধ্যে প্রবেশ করে যায়, অর্থাৎ একটা পথ তৈরি করে, সেই পথে প্রবেশ করে। এরপরে সেটা পেরিভাইটালাইন পেস, তারপর প্লাজমা পর্দা ইত্যাদিগুলো সব অতিক্রম করে একেবারে ডিম্বাণুর
সাইটোপ্লাজমে গিয়ে প্রবেশ করায় শুক্রাণুর এই মস্তক অংশটি বা নিউক্লিয়াস পোর্শনটি। অর্থাৎ কি হলো না, শুক্রাণুটার মধ্যে ছিল অ্যাক্রোজোম, সে অ্যাক্রোজোমের মধ্যে উপস্থিত ছিল হায়ালুরোনিডেজ আর প্রোটিওলাইটিক উৎসেচক। এই হায়ালুরোনিডেজ উৎসেচকের সহযোগিতায় সে করোনা রেডিয়াটা ডিম্বাণুর বহির্গাত্রের অন্তর্কোষগুলোকে গলিয়ে দিল। তারপরে এই প্রোটিওলাইটিক উৎসেচক সহযোগিতায় সে অ্যাক্রোসিন সিক্রেট করলো। এই অ্যাক্রোসিন একটা পথ তৈরি করে দিল। আর একটা কাজ করে যেটা ZB3 স্পার্ম রিসেপ্টর, এই দুটির সহযোগিতায় একটি শুক্রাণু ভিতরে চলে গেল, অর্থাৎ প্রবেশ করলো, এবং সেখান থেকে পেরিভাইটালাইন পেস এবং ডিম্বাণুর প্লাজমা পর্দা দুটোকেই ভেদ করে একেবারে ভিতরে গিয়ে অর্থাৎ ডিম্বাণুর সাইটোপ্লাজমে গিয়ে উপস্থিত হলো। এরপরে আসবো আমরা কর্টিক্যাল রিয়াকশন বা কর্টিক্যাল বিক্রিয়া। অর্থাৎ যখন শুধুমাত্র ইচ অ্যান্ড অনলি ওয়ান স্পার্ম ক্যান এন্টার, অর্থাৎ একটি মাত্র স্পার্মকে প্রবেশ করতে দেবে, বাকি শুক্রাণুগুলোকে বাধা দেবে, এই বিক্রিয়াকে বলি আমরা কর্টিক্যাল রিয়াকশন। ডিম্বাণুর প্লাজমা পর্দার নিচে বেশ কিছু দানা দানা অংশ থাকে, যেগুলোকে আমরা বলি কর্টিক্যাল গ্রানুলস। এই কর্টিক্যাল গ্রানিউলস বা কর্টিক্যাল দানা, এগুলো প্রধানত প্রোটিন ও মিউকো পলিস্যাকারাইড থাকে এদের মধ্যে। এরপরে যখন একটি মাত্র শুক্রাণু এই অ্যাক্রোসিনের সাহায্যে পথ তৈরি করে প্রবেশ করে গেল জোনা পেলুসিডার মধ্যে, সেখানে ক্যালসিয়াম আয়ন, যেগুলো ডিম্বাণুর প্লাজমা পর্দা ভেদ করে একবারে ডিম্বাণু সাইটোপ্লাজমে গিয়ে উপস্থিত হলো। এই কর্টিক্যাল গ্রানুলস থেকে এক ধরনের একটা প্রক্রিয়া চলে, যার নাম আমরা জানি এক্সোসাইটোসিস। এই প্রক্রিয়াতে সাহায্যে একেবারে পেরিভাইটালাইন স্পেসে পাঠিয়ে দেয় আর কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, আর একটা যেটা নিষেক পর্দা গঠন করে। এই জন্যই আর কোনো শুক্রাণু ডিম্বাণুর ভিতরে বা অন্তর্গাত্রে প্রবেশ করতে পারবে না, ডিম্বাণুর সাইটোপ্লাজমে আর যেতে পারবে না, জোনা পেলুসিডার আগেই থেকে আটকে দেওয়া হবে। এই একটি মাত্র শুক্রাণু প্রবেশের এই বিক্রিয়া পথকে বলে কর্টিক্যাল রিয়াকশন বা কর্টিক্যাল বিক্রিয়া। এরপরে আসবো আমরা ডিম্বাণু শুক্রাণুর নিউক্লিয়াসের মিলন। শুক্রাণুর নিউক্লিয়াসটা আমরা জানি, যেটা ডিম্বাণুর, প্রথমে তো ডিম্বাণু হয় না, গৌণ ওসাইট থাকে, তার সাইটোপ্লাজমে যখন শুক্রাণুর নিউক্লিয়াসটা প্রবেশ করে, তারপর এই গৌণ ওসাইটের সঙ্গে দ্বিতীয় মিওটিক বিভাজন ঘটায়, অর্থাৎ মিওসিস 2 ঘটায়। আর এই মিওসিস 2 এর ফলে যে গৌণ ওসাইটটা ছিল সেটা ভেঙে যায়, একটা ডিম্বাণু উৎপন্ন করে আর একটা সেকেন্ড পোলার বডি বা দ্বিতীয় পোলার বডি গঠন করে। এই শুক্রাণু যে ডিম্বাণু তৈরি হলো, এই ডিম্বাণু নিউক্লিয়াসের সঙ্গে স্ফীত হয়ে যায় এবং তার সঙ্গে মিশে যায় পরিণত ডিম্বাণুর সঙ্গে, দিয়ে তৈরি করে একটা পুং প্রোনিউক্লিয়াস, আর একটা বা মেল প্রোনিউক্লিয়াস, আর একটা স্ত্রী প্রোনিউক্লিয়াস বা ফিমেল প্রোনিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস একসঙ্গে মিশে যায় বা ফিউশন ঘটে যায়। এই ঘটনাকে আমরা বলি ক্যারিওগামি বা অ্যাম্ফিমিক্সিস। অর্থাৎ পুং প্রোনিউক্লিয়াস এবং স্ত্রী প্রোনিউক্লিয়াস দুটো একসঙ্গে যখন মিশে গেল, তাকে আমরা বললাম ক্যারিওগামি বা অ্যাম্ফোমিক্সিস। এর ফলে ডিপ্লয়েড হয়, অর্থাৎ দুটো এন, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, তার মিলন ঘটলো, তার দুটো নিউক্লিয়াসের দেখো মিলন ঘটে গেল, অর্থাৎ 2n তৈরি হলো, যেটাকে আমরা জানি জাইগোট বলি, ভ্রূণ বলি। তারপরেই তো এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হওয়াকে আমরা তো নিষেক বলি, তারপরে নিষেক সম্পন্ন হয়। অর্থাৎ আমরা দেখো ছোট ছোট করে অল্প অল্প করে 7টা পয়েন্টের মধ্যে পুরো নিষেক পদ্ধতিটাকে বর্ণনা করলাম। প্রথমে এলাম আমরা জনন কোষ, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে তাদের স্ট্রাকচার বর্ণনা করলাম। সেখান থেকে এলো শুক্রাণুর আগমন, অর্থাৎ পুরুষ দেহের
পুরুষ দেহের পুংলিঙ্গ থেকে সেমিনিফেরাস টিবিউলস থেকে যে শুক্রাণু তৈরি হলো, সেই শুক্রাণু সার্ভিক্সের কাছে যোনিতে নিক্ষেপ করলো। এরপরে এলাম ক্যাপাসিটেশন, অর্থাৎ যোনির মধ্যে 5-6 ঘন্টা ধরে শুক্রাণু অবস্থান করলো। তারপরে সেখানে শুক্রাণুর অ্যাক্রোজমে কিছু উৎসেচক ছিল, সেগুলোকে গলে গেল। তার ফলে কি হলো না, শুক্রাণু অ্যাক্টিভেশন হলো, অর্থাৎ সে 5-6 ঘন্টা পরে আস্তে আস্তে জরায়ুর মধ্য দিয়ে ফ্যালোপিয়ান নালীতে পৌঁছানো শুরু করলো। এরপরে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর সাক্ষাৎকার, অর্থাৎ ফ্যালোপিয়ান নালীতে এই যে শুক্রাণু চলে গেল। এরপরে সে অ্যাম্পুলাতে গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিট করলো বা সাক্ষাৎ করলো, এবং সেখানে তারপরে ঘটলো অ্যাক্রোজম রিয়াকশন, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর গাত্রে প্রবেশ করে গেল বেশ কিছু বিক্রিয়া পথের মাধ্যমে, যেখানে সাহায্য করলো হায়ালুরোনিডেজ আর প্রোটিওলাইটিক উৎসেচক। এখানে ZB3 এবং প্রোটিওলাইটিক উৎসেচক থেকে অ্যাক্রোসিন ক্ষরণ হওয়ায় জোনা পেলুসিডার গাত্রে একটা পথ তৈরি করে দিল। পেরিভাইটালাইন পেস ও প্লাজমা পর্দা অতিক্রম করে একেবারে ডিম্বাণুর সাইটোপ্লাজমে গিয়ে শুক্রাণুর নিউক্লিয়াস পতিত হলো। এরপরে আসবো কর্টিক্যাল রিয়াকশন, অর্থাৎ একটা যে শুক্রাণু ঢুকলো তারপরে আর কোনো শুক্রাণুকে প্রবেশ করতে দেবে না, অর্থাৎ শুক্রাণু প্রবেশে বাধা দান করলো। এরপরে আসবো দুটো নিউক্লিয়াসের দেখো মিলন ঘটলো, সেকেন্ডারি উসাইট থেকে তৈরি হলো একটা ডিম্বাণু আর সেকেন্ড পোলার বডি। এই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর নিউক্লিয়াসের ফিউশন ঘটলো, অর্থাৎ মেল প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াস দুটো একসঙ্গে মিশে গেল। তারপরে তাকে আমরা বললাম অ্যাম্ফিমিক্সিস বা ক্যারিওগামি। তারপরে তৈরি হলো ভ্রূণাণু বা জাইগোট, সেখান থেকেই গর্ভাবস্থা আসবে। এইভাবেই তৈরি হলো আমাদের পুরো নিষেক পদ্ধতি সম্পন্ন হলো। এরপর আমরা আসবো ভ্রূণ গঠন। এই যে ডিম্বাণুটি নিষিক্ত হলো, অর্থাৎ ডিম্বাণুর সঙ্গে নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণুর নিউক্লিয়াসের এই যে ফিউশন ঘটলো, তার ফলে তো নিষেক সম্পন্ন হলো। এই নিষিক্ত ডিম্বাণুকে আমরা বলি জাইগোট। এই জাইগোটটি মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হতে শুরু করে, আর এদের এই বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্লিভেজ বা সেগমেন্টেশন। অর্থাৎ এইভাবেই জাইগোট বারবার বিভাজিত হতে হতে কতকগুলো ধাপে ধাপে যায়। প্রথমে আসে মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে আসে গ্যাস্টুলা। আমরা এই তিনটে এক এক করে বর্ণনা করে দেখব। প্রথমে আসব মরুলা। এক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণুটা 16টা কোষপুঞ্জ দ্বারা গঠিত। এই ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে সে 16টা নিরেট বলের মতো কোষ নিয়ে অবস্থান করে। এই সময় মরুলা দশায়, অর্থাৎ নিষেকের পরেই যে জাইগোটটা ডেভেলপমেন্ট করলো, সেটি 16টা বলের মতো কোষ নিয়ে গঠিত হলো। এই মরুলা ফ্যালোপিয়ান নালীর মধ্যে অবস্থান করে এবং এই মরুলার কেন্দ্রের কোষগুলো ভ্রূণের অংশ গঠন করে, আর এর বাইরের দিকের কোষগুলো থেকে অমরা বা প্লাসেন্টার সৃষ্টি হয়। এরপর আসবো আমরা ব্লাস্টুলা, অর্থাৎ এই মরুলাটা ক্লিভেজ পদ্ধতিতে বা সেগমেন্টেশনে আরও যে বিভাজন ঘটাচ্ছে। এরপরে যে একটা ফাঁপা বলের মতো, অর্থাৎ এতক্ষণ নিরেট বল ছিল মরুলা দশায়, এরপরে তার মাঝে শূন্যস্থান হলো, ফাঁপা বলের মতো হলো, একে আমরা বলি ব্লাস্টুলা। এই ব্লাস্টুলার ক্ষেত্রে ব্লাস্টোসিস্টের তরলটা বৃদ্ধি পায়, এই জন্য এই বলের মতো অংশটা ফেটে যায়, তার ফলে এর দ্রুত বৃদ্ধি ঘটে। আর ব্লাস্টুলার এই বাইরের কোষগুলো এক ধরনের কোষ নিয়ে গঠিত, যাদের আমরা বলি ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্টগুলো পরবর্তীকালে ভিলিও কোরিয়ন তৈরি হয়, যা থেকে আমরা দেখেছিলাম মরুলা স্টেজে অমরা বা প্লাসেন্টার বাইরের কোষগুলো অমরা বা প্লাসেন্টা ফর্ম করছে, আবার এগুলো ভিলি বা কোরিয়ন ফর্ম করে, এদের ট্রোফোব্লাস্ট কোষগুলো ব্লাস্টুলার। এরপরে আসবো আমরা গ্যাস্টুলা, অর্থাৎ ব্লাস্টুলার যখন আমরা 3টে স্তর দেখতে পাবো,
তখনই তাকে আমরা বলবো গ্যাস্ট্রুলা। স্তরগুলো কি কি? একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। এই তিনটে স্তর দিয়ে গঠিত হয়, অর্থাৎ এই তিনটে স্তরের একটোডার্ম, শুনে কি বুঝতে পারছো? একটো মানে কি? বাইরে, আউটিং লেয়ার, অর্থাৎ এই স্তর থেকে বাইরের চামড়া, স্নায়ুতন্ত্র, চক্ষু, কর্ণ, অর্থাৎ আমাদের দেহের বাইরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এইগুলো সৃষ্টি হয় এই একটোডার্ম লেয়ার থেকে। আর মেসোডার্ম থেকে তৈরি হয়, অর্থাৎ ভিতরের অংশ, মাঝে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে আমাদের দেহের অভ্যন্তরে, যেগুলোকে আমরা বলি অঙ্গ বা যন্ত্র, সেগুলো। তার মধ্যে উল্লেখযোগ্য হৃৎপিণ্ড, পেশি, বৃক্ক, জননগ্রন্থি ইত্যাদিগুলো সৃষ্টি হয় এই মেসোডার্মের লেয়ার থেকে। আর তারও ভিতরে রয়েছে এন্ডোডার্ম লেয়ার, অর্থাৎ যেগুলো সিস্টেম তৈরি করে, তন্ত্র সৃষ্টি করে, শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, এই সমস্ত তন্ত্রগুলো যেখান থেকে সৃষ্টি হয় তাকে আমরা বলি এন্ডোডার্ম। অর্থাৎ অঙ্গগুলোকে মিলিত হয়ে তৈরি হয় কি? যন্ত্র বা তন্ত্র, বিভিন্ন কার্যকরী অঙ্গগুলো। এভাবেই এন্ডোডার্ম লেয়ার থেকে বিভিন্ন রকমের তন্ত্রের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে আদিভ্রূণ বা মরুলা, সেখান থেকে ব্লাস্টুলা, সেখান থেকে গ্যাস্ট্রুলা, তারপরে ডেভেলপমেন্ট করে ভ্রূণে রূপান্তরিত হয়। আর এগুলো একটা পর্দা দিয়ে বেষ্টিত থাকে ভ্রূণ, যাকে আমরা বলি ফিটাল পর্দা বা ফিটাল মেমব্রেন। আর এই গর্ভ ধারণ করার প্রায় 2 মাস অর্থাৎ 8 সপ্তাহ পর্যন্ত যে জরায়ুর মধ্যে অবস্থান করছে জাইগোট, তাকে আমরা বলি ভ্রূণ বা এমব্রায়ো। আর এই 2 মাসের পর থেকে, অর্থাৎ 9ম সপ্তাহ থেকে একদম প্রসবের আগে পর্যন্ত, 9 মাস 10 দিনের আগে পর্যন্ত যে জাইগোট অবস্থান করছে তাকে আমরা বলি ফিটাস। মনে থাকবে? তাহলে ভ্রূণ বা এমব্রায়ো আর ফিটাস এর মধ্যে ডিফারেন্স কি না, অন্তঃসত্ত্বা যেদিন থেকে হলো সেদিন থেকে একদম 2 মাস পর্যন্ত বা 8 সপ্তাহ পর্যন্ত সময়কালকে আমরা বলছি ভ্রূণ বা এমব্রায়ো। আর এই 8 সপ্তাহ পরে বা 9 সপ্তাহ থেকে একেবারে 9 মাস 10 দিন পর্যন্ত জাইগোটকে আমরা বলছি ফিটাস। এরপরে আমরা আসব ভ্রূণ পর্দা, অর্থাৎ এই যে ফিটাল মেমব্রেন যেটা গঠন করলো, সেই মেমব্রেনটার গঠন আমাদের জানতে হবে। মেমব্রেনটা কি কি দ্বারা গঠিত? এই মেমব্রেনটা 4টে অংশ নিয়ে গঠিত। কি কি? কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস আর হচ্ছে ইয়ক স্যাক। এই 4টি অংশ নিয়ে গঠিত ফিটাল মেমব্রেন, যা ভ্রূণের বাইরের আবরণী বা মেমব্রেন, যা ভ্রূণকে রক্ষা করে। একেবারে প্রথমে আসি কোরিয়ন, যেটি 2টি প্রকারের কোষ দ্বারা গঠিত। একটি হচ্ছে ট্রোফোব্লাস্ট আর একটি সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এর বাইরের দিকে থাকে এই ট্রোফোব্লাস্ট আর ভিতরের দিকে থাকে সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, যেটা ভ্রূণকে পুরোপুরি বেষ্টন করে রাখে। এটি বাইরের স্তর, এটি ভ্রূণকে রক্ষা করে। আর এই স্তরে প্লাসেন্টা গঠনের অংশগ্রহণ করে, অর্থাৎ প্লাসেন্টা যে ডেভেলপমেন্ট হলো, প্রথমে তৈরি হয় এই কোরিয়ন, এরপরে তার ভিতরের দিকে অবস্থান করে অ্যামনিয়ন। এই অ্যামনিয়ন কি কি দ্বারা গঠিত না, অ্যামনিয়নও ট্রোফোব্লাস্ট আর সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম নিয়ে গঠিত। এই অ্যামনিয়নের বাইরের দিকে থাকে সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম আর ভিতরের দিকে থাকে ট্রোফোব্লাস্ট। অর্থাৎ দেখো, যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা কোরিয়নের ভিতরের দিকে ছিল, তার পরেই তো আমাদের অ্যামনিয়ন আছে। তাহলে অ্যামনিয়নের ক্ষেত্রে কি বলবো? এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা
অবস্থান করলো অ্যামনিয়নের ক্ষেত্রে বাইরের দিকে। ছবিটা ভালো করে লক্ষ্য করো স্ক্রিনে, তাহলে ভালো বুঝতে পারবে। আর তারপরে এই ভ্রূণ আর কোরিয়নের মাঝে আছে অ্যামনিওটিক গহ্বর। এখান থেকেই থাকে এক ধরনের তরল, যাকে আমরা বলি অ্যামনিওটিক তরল। এই তরলের মাধ্যমেই ভ্রূণের কোনো জিনগত ত্রুটি, কোনো অসঙ্গতি, কোনো জিনগত রোগ ইত্যাদি জানা যায়। যে পদ্ধতিতে এই তরল সংগ্রহ করা হয় তাকে আমরা বলি অ্যামনিওসিনটেসিস। আর এখানে যে তরল থাকছে অ্যামনিওটিক তরল, তা ভ্রূণকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এরপরে আসবো অ্যালান্টয়েস, অর্থাৎ এটা ভিতরের দিকে আছে, ভিতরের দিকে এন্ডোডার্ম আর বাইরের দিকে স্প্লাঙ্কোপিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই নিয়ে গঠিত আমাদের অ্যালান্টয়েস। এটি ভ্রূণের গাঁট থেকে উৎপন্ন হয়, যেটা দেখতে একটা থলির মতো, যা কুসুমথলির কাছে অবস্থান করে। আর এরপরে আছে কুসুমথলি বা ইয়ক স্যাক। এটি ভিতরের দিকে এন্ডোডার্ম আর বাইরের দিকে স্প্লাঙ্কনোপিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই নিয়ে কুসুমথলি গঠিত। এগুলো রক্তকোষ উৎপন্ন করে প্রথম অবস্থায় ভ্রূণের ক্ষেত্রে। এইভাবে ভ্রূণ পর্দার ভিতরে ভ্রূণ ডেভেলপমেন্ট শুরু হয়। এই ভ্রূণের প্রথম সপ্তাহে নিষেকের পরেই 4-5 দিন পরে ক্লিভেজ শেষ হয়ে যায়, দিয়ে ব্লাস্টোসিস গঠন করে। আর এই সময় 100টারও অধিক কোষ গঠিত হয়। তারপরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 6 থেকে 9 দিনের মধ্যে রোপণ ঘটে, অর্থাৎ এটি ফ্যালোপিয়ান টিউব থেকে এটি সরে আসে একেবারে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে, সেখানে এসে রোপণ হয়। এই রোপণের পরেই ভ্রূণের গ্যাস্ট্রুলার স্টেজ ঘটে, অর্থাৎ 3টে স্তর দেখা যায়, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। আর তৃতীয় সপ্তাহতেই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়। আর এই সময়েই স্ত্রীলোক বুঝতে পারে যে সে গর্ভধারণ করেছে। এই সময়ের পর থেকেই মেরুদণ্ড, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, নিউরাল টিউব ইত্যাদিগুলোর গঠন হতে শুরু করে। এরপরে চতুর্থ সপ্তাহের দিকে হৃৎপিণ্ড, রক্তবাহ, রক্ত, যেটা আমাদের এই ইয়ক স্যাক থেকে তৈরি হয়, নাভিরজ্জুর বৃদ্ধি ঘটে। অর্থাৎ আস্তে 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 করে ভ্রূণ আস্তে আস্তে বড় হচ্ছে। পঞ্চম সপ্তাহের দিকে মস্তিষ্ক আরও বড় হয়। হাত পায়ের কুঁড়ি, অর্থাৎ হাত পা তখন তৈরি হয়নি, সবে তৈরি হবে, এই অবস্থার সৃষ্টি হয়। ধীরে ধীরে ষষ্ঠ সপ্তাহে চোখ কান শুরু হয়। সপ্তম সপ্তাহে দেহের প্রায় সমস্ত প্রধান অঙ্গগুলোর পরিস্ফুরণ ঘটে, মুখমণ্ডল তৈরি হয়। আর 12 সপ্তাহের দিকে একেবারে নারীর গর্ভাবস্থা সুস্পষ্টভাবে বোঝা যায়। এই সময় ভ্রূণের বিচরণ লক্ষ্য করা যায়। আর এই সময় ভ্রূণের পায়ের গোড়ালি, আঙুল ইত্যাদি সম্পূর্ণ বৃদ্ধি ঘটে। 20 সপ্তাহ শেষে মাথার চুল, চোখের পাতা, ভ্রু ইত্যাদি সৃষ্টি হয়। আর 24 সপ্তাহতে চোখের পাতা খোলে, অর্থাৎ সে তাকাতে পারে, চোখের পাতা সে খোলে। 28 সপ্তাহতে শিশু প্রচণ্ড নড়াচড়া করে, যা মা খুব ভালো অনুভব করতে পারে। স্পর্শ, অতিরিক্ত শব্দ করলে বাচ্চা যেন সাড়া দেয়, ভ্রূণ যেন সাড়া দেয়। তখন তো আর ভ্রূণ নেই, তখন তাকে বলবো ফিটাস। আর এই সময়ই অ্যামনিওটিক তরলের পরিমাণটাও বাড়তে থাকে। 30 সপ্তাহ থেকে পরে জন্মগ্রহণের জন্য মাথা নিচের দিকে চলে আসে, আর শিশুটির মাথা আস্তে আস্তে করে নিচের দিকে অগ্রসর হতে শুরু করে। আর এই 40 সপ্তাহ অর্থাৎ 280 দিনের পরে 3 কিলোর বা প্রায় 3 কিলো ওজন বিশিষ্ট শিশু জন্মগ্রহণ করে। এই হলো আমাদের ভ্রূণ গঠন ও ভ্রূণের পরিস্ফুরণ।